প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস দিয়েছেন সরকার প্রধান, জানিয়েছেন মির্জা ফখরুল। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের, জানালেন সামনে হতে পারে আরও অনেক কিছু। যারাই অপরাধ করবে তাদের বিরুদ্ধে ডেভিল হান্ট, সার্জিস আলমের মন্তব্য। জুলাই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, নাহিদ ইসলামের হুঁশিয়ারি। শাহবাগ মোড়ে অবরোধকারী প্রাথমিক শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জল কামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার। পিরোজপুরের ৩৫০০ কোটি টাকার প্রকল্পের ১৬০০ কোটি আত্মসাৎ, সাবেক মন্ত্রী সম রেজাউল সহ কয়েকজনের বিরুদ্ধে দুদকে মামলা সুপারিশ। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে। বিএনপি আশা করছে অতি দ্রুত নির্বাচন এবং রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা ৫২ মামলা প্রত্যাহারের কথাও বলেছেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক করেছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বিএনপির প্রতিনিধি দলে ছিলেন। সোমবার সন্ধ্যা ৬টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ১.৫ ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে বিএনপি নেতারা। যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবি করেছি। আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত ১৫ বছর ১৬ বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্তের কথা বলেছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় কোনো নির্বাচনের বিষয়ে বিএনপির সায় নেই বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার কথাও বলেন বিএনপি মহাসচিব। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা তো জোরের সঙ্গে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। অন্তর্বর্তী সরকারের ৬ মাসের বিরাজমান পরিস্থিতি এবং এ অবস্থায় করণীয় সুপারিশ সম্বলিত একটি চিঠি বৈঠকে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সব দলের চাওয়ার উপর নির্ভর করবে জাতীয় সংসদের নির্বাচন কবে হবে। বিএনপির সঙ্গে আলোচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একটা বিষয় বলা হচ্ছে যে কোনো ইনোসেন্ট ব্যক্তি যাতে এর দ্বারা হ্যারেস না হন, অ্যাফেক্টেড না হন, সে বিষয়ে আমরাও সব আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সিকিউরিটি মানে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কারোর জন্য হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয়। আর ইলেকশনের কথা বললেন আপনি, ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর ইউনূস 2টা ডেট দিয়েছিলেন, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন। এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে।
জুলাই ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের ইতিহাসের স্রষ্টা আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সকল হত্যাকাণ্ড এবং গুম খুনের বিচার হবে, অপরাধীদের শাস্তি পেতেই হবে, সামনে আরও অনেক কিছু ঘটতে পারে মন্তব্য করে গণ্ডগোল সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি জুলাই শহীদ পরিবার ও ৭ জন আহতদের মধ্যে চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান একটি জীবন্ত ইতিহাস, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পাওয়া গেছে। এই ত্যাগ কোনো নীতি দিয়ে মাপা যাবে না। তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচারের আশ্বাস দিয়ে দেশে যাতে কোনো সহিংসত ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে, তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও। সে প্রক্রিয়া চলতে থাকবে, তুমি তুলে দেবে তাকে, যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই, তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরা অবিচারে নামবো না। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। অনুষ্ঠানে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, জুলাই অভ্যুত্থানের শহীদগণ জুলাই শহীদ নামে অভিহিত হবেন। জুলাই যোদ্ধা নামে পরিচয়পত্র পাবেন আহতরা। প্রতিটি শহীদ পরিবার আর্থিক সহায়তা পাবে এককালীন ৩০ লাখ টাকা আর মাসিক ভাতা ২০,০০০ টাকা। তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশকে ৪ ভাগে বিভক্তির সংস্কার কমিশনের সুপারিশ জনগণ মেনে নেবে না, আর নির্বাচন প্রলম্বিত করে সরকার নিজের অবস্থান দীর্ঘায়িত করলে তা যৌক্তিক হবে না। এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুভ মাহফুজের রিপোর্ট। সোমবার রাজধানীর মতিঝিলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে মতিঝিল থানা বিএনপি। এই কর্মশালা ৩১ দফা পড়ে শোনান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মশালা বিএনপি নেতারা বলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতা যেতে চায় না বলেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে। তাই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে বিভক্ত করার গন্ধ পাওয়া যাচ্ছে। লুটকারী, গণহত্যাকারীদের কেউই বিচারের হাত থেকে রেহাই পাবে না। বিচার কাজ, সংস্কার, নির্বাচন সব একসাথে চলবে। গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়।
এদিকে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 6 মাসে ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে নির্বাচন দিতে দেরি করলে সেটি জনগণ বেশি দিন মেনে নেবে না। সরকার যদি কোনো এক্সকিউজ বা কোনো কারণ দেখিয়ে বা প্রিটেক্সট দেখিয়ে যদি তারা নির্বাচনকে বিলম্বিত করতে চান, আমি নির্বাচনকে বিলম্বিত করার অর্থ এভাবে বলছি যে এই দেশ যে রূপান্তরিত হবে স্বৈরাচার থেকে গণতন্ত্রে, এই রূপান্তর প্রক্রিয়াকে যদি বিলম্বিত করতে চায় সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে তারা কেউ ফাঁকি দিতে পারবে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও জাতীয়তাবাদী চালক দলের অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশে সহিংসতাকে উস্কে দিচ্ছে। দেশবিরোধী ষড়যন্ত্র করলেও সরকার আগে থেকে পদক্ষেপ কেন নেয়নি সে প্রশ্ন তোলেন তারা। যে ভারতের মোদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না, বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে, সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয় তখনই ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করতে। ভারতে গিয়ে আশ্রয় নিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে অতি সম্প্রতি আওয়ামী লীগরা আবার অনিরাপদ হয়ে গেছে। বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না, একটা সরাসরি বিএনপির পক্ষ থেকে বলেছে, কিন্তু উস্কানি দিলে তার পরিণতি তো তাদেরকে ভোগ করতে হবে। গত কয়েকদিনে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সোশ্যাল মিডিয়া বন্ধ না করার সমালোচনাও করেন বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অপারেশন ডেভিল হান্ট ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদী আচরণ বিরাজমান কোনো রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে ফ্যাসিবাদী মনোভাব দেখা দিলেও তাদেরকেও গ্রেফতার করতে হবে। আর জুলাই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন মোবাশ্বির আহমেদ। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের সম্মান প্রদর্শনের লক্ষ্যে সোমবার বিকেলে টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজন করা হয় দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। প্রতিটি ক্ষেত্রে এই বৈষম্যের অবসান হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের পেছনে নিজেদের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। হলপাড়াতে এরকম বিশেষ কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা যায় কিনা সেটা আমার অনুরোধ থাকবে। আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা সেটা কিন্তু আমরা ফিরে পেয়েছি। জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাই শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদী আচরণ কোনো রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে দেখা দিলে তাদেরও গ্রেপ্তারের দাবি জানানো হয়। অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এ সময় বিশ্ববিদ্যালয় হলের সিট সংকট ও বৈষম্য দূরীকরণে দ্রুত ডাকসু নির্বাচনের দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয় ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। অনুষ্ঠান শেষে আহতদের সম্মাননা তুলে দেওয়া হয়। মোবাশ্বির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছোট শয়তান বড় শয়তান বলে কোনো ভেদাভেদ নেই। যারা শয়তানি করবে তারাই অপারেশন ডেভিল হান্টের জালে ধরা পড়বে। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।
তিনি জানান, এই অপারেশনে যাতে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সাথে কাজ করতে বলা হয়েছে। এ কাজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ছাড় দেওয়া হবে না। অপারেশনের প্রথম দিনেই 5 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে এই অভিযান চলছে। একজন শয়তান বাইরে থাকা পর্যন্ত এই অভিযান চলবে। গরু চোরাচালান কমে এলে সীমান্ত হত্যাও কমে আসবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর মহানগরীতে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম সহ 100 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অপরাধীদের ধরতে অভিযান চলছে। সারা দেশে এ পর্যন্ত আটক করা হয়েছে 1521 জনকে। রবিবার রাতে গাজীপুরের শ্রীপুরের মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সাবেক এমপি চয়ন ইসলামকে। ওই বাড়িতে প্রায় 2 মাস ধরে অবস্থান করছিলেন তিনি। এছাড়া মহানগরীতে আওয়ামী লীগের 79 জন, জেলায় 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অপারেশন ডেভিল হান্টকে ঘিরে চট্টগ্রাম উপকূলীয় এলাকায় তৎপরতা জোরদার করেছে কোস্ট গার্ডের পূর্ব জোন। বিপুল পরিমাণ ইয়াবা সহ সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে তারা। অন্যদিকে খাগড়াছড়িতে আটক করা হয়েছে আরও 8 জনকে। পুলিশের লাঠিচার্জ, ধরপাকড় ও বল প্রয়োগের মুখে অবশেষে শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। হাইকোর্ট সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল করে। পুনর্বহালের দাবিতে ওই শিক্ষকরা এই দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখে এবং আন্দোলন করেন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। দুপুর 1টা থেকে উত্তপ্ত শাহবাগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এনটিআরসি এর শিক্ষকরা রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন। প্রাথমিক শিক্ষকদের বাতিল নিয়োগের পুনর্বহালের দাবিতে 4 দিন ধরেই আন্দোলন করছেন 6531 জন সহকারী শিক্ষক। অবরোধে সড়ক বন্ধ হয়ে গেলে তাদের সরাতে টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, জল কামান ও লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকরা। মিনিট 10 বিরতি, আবারও জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি 2023 সালের সার্কুলারে 3য় দফায় নিয়োগটি বাতিল করে উচ্চ আদালত। কিন্তু একই সার্কুলারে 1ম ও 2য় দফায় সুপারিশপ্রাপ্তরা চাকরি করছেন। অবিলম্বে তাদের চাকরির বৈধতা ঘোষণা করে যোগদানের দাবি জানান। 31 জনের রিটের প্রেক্ষিতে সর্বশেষ 6 তারিখে 6 ফেব্রুয়ারি আমাদের রেজাল্টটা বাতিল করা হয়। আমাদের একটাই কথা যে আমাদের এই সরকার রেজাল্ট দিয়েছে, নিয়োগ করছে, আমাদেরকে এই সরকার বাতিল করতে পারবে না। এই সরকারই আমাদের নিয়োগ দেবে। এই বৈষম্য কেন আমরা কেউ মেনে নিব না? পুলিশ আমাদের, এই সরকার আমাদের নিয়োগ দিয়েছে এবং ওনাকেই নিয়োগ দিতে হবে আমাদের। বর্তমান সরকার নিয়োগ কেন বাতিল করেছে? একটা নিয়োগে 2টা ধাপ চাকরি করতেছে, আমরা কেন চাকরি করব না? এটা আমাদের অধিকার। এই অন্যায়ভাবে আমাদের যে এই অবৈধ রায় দিয়েছে সেটা আমরা একটা সুরাহা পাই। যেখানে একই নিয়োগে 1ম ধাপ আর 2য় ধাপ চাকরি করে, তাহলে আমরা কেন এর বৈষম্যের শিকার হব? গেল 31 অক্টোবর চট্টগ্রাম ও ঢাকা বিভাগের 6531 জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ঘোষণা করে সরকার। 5 ফেব্রুয়ারি তাদের চাকরিতে যোগদানের কথা থাকলেও 6 ফেব্রুয়ারি তাদের নিয়োগ বাতিল করা হয়। অনেকে চাকরিতে যোগ দিতে আগের চাকরি ছেড়ে দেয় ভোগান্তিতে পড়েছেন। 14, 15, 16, 17, 18, 19, 20 এতগুলো গ্রেডে তারা চাকরি করতো, তারা অলরেডি চাকরি ছেড়ে দিয়েছে। কারণ 5 তারিখে জয়েন করবে, আমাদের মেডিকেল হয়ে গেছে, নিয়োগপত্র হয়ে গেছে, তো তারা চাকরি ছেড়ে দিয়েছে। এখন এই লোকগুলো কোথায় যাবে? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। পিরোজপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে 3500 কোটি টাকার প্রকল্পে 1600 কোটি 48 লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে 3টি তদন্তে। এতে জড়িত অভিযোগে জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার সহ 11 জনকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ঘটনায় জড়িত থাকার দায়ে পিরোজপুরের সাবেক 2 এমপি সম রেজাউল করিম এবং মহিউদ্দিন মহারাজ এবং ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিরাজ মহারাজের বিরুদ্ধে দুদককে মামলা সুপারিশ করেছে মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। পিরোজপুরের মাফিয়া নামে খ্যাত মহিউদ্দিন মহারাজ এবং তার ছোট ভাই মিরাজ মহারাজের বিরুদ্ধে সরকারি প্রকল্পের কাজ না করেই টাকা তুলে নেয়ার অভিযোগ বেশ পুরনো। এই নামের সাথে এবার যুক্ত হল পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য সম রেজাউলের নাম।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, পিরোজপুরের এক বাসিন্দার করা অভিযোগের প্রেক্ষিতে 3টি তদন্ত কমিটি করে মন্ত্রণালয়। এতে দেখা যায় 17টি প্রকল্পের 1810টি স্কিমে 3,558 কোটি টাকার মধ্যে কাজ না করেই 1650 কোটি টাকা আত্মসাৎ করেছে মহারাজ ভ্রাতৃদ্বয় এবং সমরেজাউল। দাখিলকৃত 3টি প্রতিবেদন পিরোজপুর জেলার স্থানীয় জনগণের মতামত, জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণের বক্তব্য পর্যালোচনায় পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সমরেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। তদন্ত প্রতিবেদনে জড়িত প্রভাবশালী ব্যক্তিবর্গ, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করা হয়েছে। এই লুটপাটে জড়িত হিসেবে জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার সহ মন্ত্রণালয়ের 11 কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে তদন্তে। নির্বাহী প্রকৌশলী এখন পিআরএল ভোগরত, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পিরোজপুর জনাব আরিফুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পিরোজপুর, একেএম মোজাম্মেল হক খান, হিসাব রক্ষক, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পিরোজপুর, জনাব মোহাম্মদ জাকির হোসেন মিয়া, সাবেক উপজেলা প্রকৌশলী নাজিরপুর উপজেলা, জনাব মোহাম্মদ বদরুল আলম, উপজেলা প্রকৌশলী ভান্ডারিয়া উপজেলা, জনাব হর্ষিত সরকার, উপজেলা প্রকৌশলী সদর উপজেলা, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যারা পিআরএল ভোগরত অবস্থায় আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অর্থ বিভাগ এবং সিএজিকে অবগত করেছি। আর আমাদের মন্ত্রণালয়ে এখনও যারা আছে তাদেরকে সাময়িক বরখাস্ত পূর্বক ডিপার্টমেন্টাল যেই মামলা রুজু করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বিল পরিশোধে জড়িত থাকায় পিরোজপুরের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অফিসার ও তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। 3 ধাপে তদন্তের পর আপনাদের সামনে উপস্থাপন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8% অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দাবি, ডলার মূল্য লাগাম টানা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় অনেকটাই সফল কেন্দ্রীয় ব্যাংক। জুন শেষে মূল্যস্ফীতি নেমে আসবে 8%-এর মধ্যে। আর সামনের মাসগুলোতে আরও স্থিতিশীল হবে ডলারের রেট। গ্রাহকের স্বার্থে দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন আরও সাপোর্ট দেওয়া হবে বলেও জানিয়েছেন গভর্নর। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। সীমাহীন অনিয়ম, খেলাপি ঋণ ও অর্থ পাচারে হাসিনা সরকারের রেখে যাওয়া টালমাটাল অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকায় বাংলাদেশ ব্যাংক। মোটা দাগের রিজার্ভ ধরে রাখা, ডলারের রেট স্থিতিশীল ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় চাপের মধ্যে সোমবার চলতি অর্থবছর দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক, যা আগের মুদ্রানীতির সাথে খুব একটা অমিল নেই। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। এটিকে মাথায় রেখে গ্রহণ করতে হচ্ছে মুদ্রানীতি। মূল্যস্ফীতিকে কমিয়ে আসার ব্যাপারে সবাই আমরা উদ্গ্রীব। আমরা জানি সবারই কষ্ট হচ্ছে, আমরা জানি যে মানুষ কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছে, কিন্তু আমরা তো প্রাইস লেভেলকে নামাতে পারবো না, কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো। আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো এবং ইনশাল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। আগামী বছর মানে 26 ফিসক্যাল ইয়ার 26-এ শেষে। কথা বলেন ডলার রেট নিয়ে, জানান ডলার নিয়ে চিন্তার কিছু নেই। এক্সচেঞ্জ রেট নিয়ে কয়েকটা এক্সচেঞ্জ হাউস ম্যানিপুলেশন করছে, এটা আপনারাও জানেন, আমরাও জানি, পত্রিকায় এসেছে এবং আমরা তার প্রমাণও পেয়েছি। এগ্রিগেটর বলা হয় তাদেরকে, এবং তারা খুব বড় বড় কোম্পানির প্রতিনিধি। তাদের হচ্ছে যে আমরা যে দাম চাইবো সেটাই বাজার দর না, তারা যে দাম বলবে সেটা বাজার দর নয়, আমরা যে দাম বলবো সেটাই বাজার দর। এক্সচেঞ্জের পলিসি ফিক্স করার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকের, নয় এই এক্সচেঞ্জ এগ্রিগেটর? গ্রাহকের স্বার্থ নিশ্চিতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
এজন্য প্রয়োজনীয় দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা দেওয়া হবে জানান গভর্নর। ছোট ব্যাংকগুলোকে আমরা হাতে ধরে দরকার হলে আমরা তাদেরকে দাঁড় করিয়ে দেব। তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতকে একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়া, সেটা আমরা অর্জন করতে চাই। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই আমরা সেই সংস্কার কার্যক্রমগুলো শেষ করব। নীতি সুদহার কমানোর দাবি থাকলেও তা না কমে কেন্দ্রীয় ব্যাংক আগের মতো 10% সুদেই ঋণ দেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। একটা সারপ্লাস পজিশন। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নিবন্ধন করে হজ করতে না পারলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ার উচ্চারণ করেছেন তিনি জানান, সরকারি মাধ্যমে 2টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এরই মধ্যে সকল চুক্তি সম্পন্ন হয়েছে। বেসরকারি খাত নিয়ম অনুযায়ী কাজ করে যাচ্ছে, কারো কারো ঢিলেমি রয়েছে, তবে সরকার এ ব্যাপারে নজরদারি রাখছে বলে আশ্বস্ত করেছেন তিনি জানান, 14 ফেব্রুয়ারির পর আর চুক্তির সুযোগ নেই। এজেন্সির গাফিলতির দায় তাকেই বহন করতে হবে। এবছর নিবন্ধিত হজ যাত্রীর সংখ্যা 87,100। টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আগের করা চুক্তি অনুযায়ী থার্ড ক্যারিয়ার ভাড়া করা যাচ্ছে না। আগামীতে এটি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান। কেউ কারো প্রতিপক্ষ নয়, সবাই মিলে সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম। প্রাথমিকভাবে রাজধানীতে 50টি ও বন্দরনগরী চট্টগ্রামে 20টি পয়েন্টে মিলছে ভর্তুকি মূল্যে টিসিবির 5টি পণ্য। রমজান উপলক্ষে শুরু হয় কার্যক্রম চলবে আগামী 28 মার্চ পর্যন্ত। টিসিবি জানিয়েছে, রোজার আগে ট্রাকের সংখ্যা আরও বাড়বে। শিগগিরই এই কার্যক্রম বিভাগীয় শহরগুলোতেও ছড়িয়ে দেওয়া হবে। একজন ভোক্তা 100 টাকা লিটার দরে 2 লিটার ভোজ্য তেল নিতে পারবেন। মসুর ডাল ও ছোলার ডাল 60 টাকা দরে একজন পাবে 2 কেজি করে। এছাড়া 70 টাকা কেজি দরে 1 কেজি চিনি ও আধা কেজি খেজুর 155 টাকা কেজিতে পাওয়া যাবে। সেই হিসেবে টিসিবির খোলা ট্রাক থেকে 5টি নিত্যপণ্য কিনতে একজনকে দিতে হবে 445 টাকা। ট্রাক সেল থেকে পণ্য কিনতে কোনো কার্ডের প্রয়োজন হবে না, যে কেউ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে পারবেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত এই রায় ঘোষণা করেন। এর আগে গত 24 জানুয়ারি একই আদালত রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন। মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল আমিন জানান, রায় সন্তুষ্ট তারা। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই মামলায় গত বছরের 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি। 2023 সালের 17 আগস্ট ঢাকার তৎকালীন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই মামলার রায় দেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় 2018 সালের 19 ফেব্রুয়ারি ওই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। হাসিনা এই মামলাটা দিয়েছিল কেবল আমাকে দীর্ঘদিন জেলখানায় রাখবার জন্য। যে কোনো দেশে যেখানে আইন আছে, বিচার আছে, গণতন্ত্র আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, সে দেশে প্রথমে এই মামলা রিজেক্ট হয়ে যেত। কিন্তু বাংলাদেশে এই মামলায় আমার 7 বছর সাজা হয়েছিল, যে কারণে বিপ্লব উত্তর বাংলাদেশে এসেও আমাকে জেলে যেতে হয়েছিল। আমি 5 দিন জেলে ছিলাম। তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমি সারেন্ডার করেছি, বিদেশ থেকে এসে জেলখানায় গেছি, আদালতে মামলা করেছি। মামলা করে আজকে আমি মামলায় রায় পেয়েছি। এই মামলায় খালাস দিয়েছে আমাকে। এই মামলার ঘটনায় সত্যের বিন্দুমাত্র কিছু ছিল না, সাক্ষী ছিল না, কোনো এভিডেন্স ছিল না। আমরা খুশি যে আইনের মাধ্যমে আমরা মাহমুদুর রহমান স্যারকে আমরা মুক্ত করতে পেরেছি। উনি আজকে মুক্ত, উনি খালাস পেয়েছেন। আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রৌফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। বাদ জোহর জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সহ সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মোহাম্মদ আব্দুর রউফ 1982 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। হাইকোর্ট বিভাগে বিচারপতি পদে থাকাকালে 1990 সালের 25 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। তিনি 1995 সালের জুন মাসে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। 1999 সালের 1 ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন। মোহাম্মদ আব্দুর রউফ রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরও কিছু খবর এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ৮ম সমাবর্তন হয়েছে। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় তিনি শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির যথাযথ মূল্য বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে রিয়ানা আজাদ ও সঙ্গীত হাসান নয়নকে অসাধারণ কৃতিত্বের জন্য স্বর্ণ পদক দেয়া হয়। গাজীপুরের নিট বাংলা মার্কেটে হারামাইন বোরকা হাউসের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারামাইন বোরকা হাউসের কর্ণধর জহিরুল ইসলাম, জালাল আহমেদ, নূর আলম ও আবু সায়েদ বাবু সহ অনেকেই। শোরুমটিতে বিভিন্ন ডিজাইনের বোরকা, হিজাব, 3 পিস ও বাচ্চাদের ড্রেসের বিভিন্ন কালেকশন রয়েছে। ভালো কাজে গণমাধ্যম জনমত গঠনে ভূমিকা রাখবে বলে আশা করেছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ তানভীর আহমেদ। সোমবার বিকেলে কোর্ট রিপোর্টার্স ইউনিটি এর কার্যালয়ে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিদায় কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিরের 4 দিনব্যাপী ইসলামী সম্মেলন চলছে। আগামীকাল রওজা শরীফ জিয়ারত ও আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ সম্মেলন। এ উপলক্ষে দূর দূরান্ত থেকে সম্মেলনে অংশ নিয়েছেন ভক্তরা। সোমবার আসরের নামাজের পর বিশ্ব ইসলামী সম্মেলনে বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এ সময় তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। 2500 উপজেলার AM বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে মহান জাতি পুনর্নির্মাণের লক্ষ্যে সর্বসেবা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং নদী দূষণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব সাখাওয়াত হোসাইন এবং অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস দিয়েছেন সরকার প্রধান, জানিয়েছেন মির্জা ফখরুল। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের, জানিয়েছেন সামনে হতে পারে আরও অনেক কিছু। যারাই অপরাধ করবে তাদের বিরুদ্ধে ডেভিল হান্ট, মন্তব্য সার্জিস আলমের। জুলাই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। শাহবাগ মোড়ে অবরোধকারী প্রাথমিক শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জল কামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার। পিরোজপুরে 3500 কোটি টাকার প্রকল্পে 1600 কোটি আত্মসাৎ। সাবেক মন্ত্রী সৌম্য রেজাউল সহ কয়েকজনের বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।